আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমার এই ক্লাসটি। চিরায়ত বলবিদ্যার উপর ক্লাস নেব। গত ক্লাসে আমি চিরায়ত বলবিদ্যার উপর বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মূলত ব্রড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায় প্রাথমিক মূলনীতি সমূহের পর্যালোচনা, রিভিউ অফ এলিমেন্টারি প্রিন্সিপালস। তো প্রথমে যেটা পড়ব সেটা হলো ডি'এলেমবার্টস প্রিন্সিপাল বলতে কী বুঝো, ব্যাখ্যা করো অথবা প্রমাণ করো। ডি'এলেমবার্টস প্রিন্সিপাল তাহলে কি? একটি বস্তু কণার অপ্রকৃত সরণ, যেটা অপ্রকৃত সরণের সংজ্ঞা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম, একটু দেখে নিবা, যেটাকে ইংলিশে বলি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। অপ্রকৃত সরণ, একটি বস্তু কণার অপ্রকৃত সরণ বিবেচনা করে। অপ্রকৃত সরণ হলো বস্তুর বিন্যাস পরিবর্তন, যেখানে হলনমীয় সীমাবদ্ধতার সমীকরণ ভঙ্গ করা হয় না। সুতরাং স্থানাঙ্কের অতি ক্ষুদ্র পরিবর্তন ডেল আর আই ওই বস্তুর উপর কোনো মুহূর্তে আরোপিত বল এবং বাধ্যবাধকতার শর্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। বাধ্যবাধকতার যে শর্ত আছে এবং ওই বস্তুর উপর, যে বস্তু নিয়ে আমরা আলোচনা করছি, ওই বস্তুর উপর যে কোনো মুহূর্তে আরোপিত বল এবং বাধ্যবাধকতার শর্ত দুটারই কী হতে হবে? সঙ্গতিপূর্ণ হতে হবে। অন্যদিকে প্রকৃত সরণে আরোপিত বল এবং বাধ্যবাধকতার মধ্যেও পরিবর্তন হতে পারে। অতএব ডি'এলেমবার্টস এর নীতি অনুসারে সীমাবদ্ধজনিত বলের দ্বারা সম্পন্ন অপ্রকৃত কাজের পরিমাণ শূন্য। কি বললাম? যে এই নীতি অনুসারে সীমাবদ্ধজনিত বলের দ্বারা, দুইটা বল, একটা হলো আরোপিত বল আর একটা হলো সীমাবদ্ধজনিত বল আমরা বলেছি। তো সীমাবদ্ধজনিত বলের দ্বারা সম্পন্ন অপ্রকৃত কাজের পরিমাণ শূন্য। এটাই হলো মূলত ডি'এলেমবার্টস প্রিন্সিপালের মূল কথা। গাণিতিকভাবে যদি আমরা বলি, এই নীতিকে আমরা লিখতে পারি সামেশন আই এফ আই মাইনাস পি আই ডট ইন্টু ডেল আর আই ইজ ইকুয়াল টু 0। এটা হলো গাণিতিকভাবে আমরা এভাবে লিখতে পারি। তো এখন দেখি ডি'এলেমবার্টস নীতির প্রমাণটা কীভাবে আমরা প্রমাণ করতে পারি। মনে করি দুটি বস্তু কণার একটি বস্তুর উপর আমরা কি বল F1 ডট পরিমাণ বল আমরা প্রয়োগ করলাম। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে দুই বস্তু কণায় সীমাবদ্ধজনিত বল, দুই বস্তু কণা অর্থাৎ যেই সিস্টেম নিয়ে, গতিময় সিস্টেম নিয়ে আমরা আলোচনা করতেছি, সেই গতিময় সিস্টেমের দুইটি বস্তু কণা নিলাম, যেই দুটি বস্তু কণার উপর যথাক্রমে সীমাবদ্ধজনিত বল F1 প্রাইম এবং F2 প্রাইম। এই দুটো বল কী হবে? পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী। তাদের সহযোগীকারী রেখা বরাবর ওই বল কাজ করতে পারে। যেহেতু বস্তুকণার উপর সক্রিয় সামগ্রিক বলকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যেমন সীমাবদ্ধজনিত বল Fi প্রাইম এবং অন্যান্য উৎস থেকে আরোপিত উদ্বুদ্ধ বল Fi। সুতরাং নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, তাহলে এখানে দুই ধরনের বল, টোটাল বলটা দুই ধরনের বল ভাবে বিভক্ত করতে পারি। একটা হলো সীমাবদ্ধজনিত বল Fi এবং অন্যান্য উৎস থেকে যে আরোপিত বল, অর্থাৎ বাইরে থেকে আরোপিত বল এবং সীমাবদ্ধজনিত যে বল, এই দুটার সমষ্টি কী হবে? এই দুটার সমষ্টি হবে MI RI
ডাবল ডট। ঠিক আছে, আর আই ডাবল ডট এখানে কি বোঝানো হয়েছে? অ্যাক্সিলারেশন মিনস ত্বরণ এখানে, অর্থাৎ ত্বরণের সাথে যদি আমরা ওই বস্তু কণাদ্বয়ের গুণফল করি তাহলে আমরা বল পাই। তাহলে এই টোটাল বলটা হলো এম আই আর আই ডাবল ডট সমান হবে এফ আই প্লাস এফ আই প্রাইম, অর্থাৎ এখানে এফ আই প্রাইমটা হলো সীমাবদ্ধজনিত বল, আর এফ আইটা হলো আরোপিত অন্যান্য উৎস থেকে বা বাইরে থেকে আরোপিত উদ্বুদ্ধ বল। সন্দিত স্পন্দনের বিভবের ক্ষেত্রে আমরা লিখতে পারি এই এফ ওয়ান আই প্রাইম, দুটি বস্তুকণা বলেছিলাম যেটা একটার উপর এফ ওয়ান এবং আরেকটার উপর এফ টু প্রাইম বল ক্রিয়া করে। তাহলে এফ ওয়ান আই এবং এফ টু আই প্রাইম দুইটা সমান কিন্তু বিপরীতমুখী, আগেই বলেছি। তাহলে সমান কি লিখতে পারি? মাইনাস কে ইন্টু আর আই মাইনাস আর টু। আর আই ওয়ান মানে কি? অরিজিন থেকে ওই প্রথম বস্তুকণার দূরত্ব এবং অরিজিন থেকে দ্বিতীয় বস্তুকণার দূরত্ব কত? আর টু। তাদের প্রকৃত ডিসপ্লেসমেন্ট আর ওয়ান মাইনাস আর টু। এখানে কে একটি ধ্রুবরাশি। সীমাবদ্ধতার সমীকরণ হলো, আমরা আগে দেখিয়েছিলাম সীমাবদ্ধতার সমীকরণ আর ওয়ান টু মানে দুইটা বস্তুকণার বোঝানো হয়েছে ওয়ান টু দ্বারা, আর ওয়ান টু স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু ইন্টু আর ওয়ান মাইনাস আর টু। তাদের যে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ধ্রুবরাশি। ধ্রুবরাশিকে আমরা সি স্কোয়ার দ্বারা এখানে প্রকাশ করি। এই সীমাবদ্ধতা লঙ্ঘন করে না এমন অপ্রকৃত সরণ ডেল আর ওয়ান এবং ডেল আর টু অবশ্যই নিম্নের যে সমীকরণ আছে এই নিচের সমীকরণকে সিদ্ধ করে। তাহলে নিচের সমীকরণটা কি? দেখো, আর ওয়ান মাইনাস আর টু ডট ডেল আর ওয়ান মাইনাস ডেল আর টু ইজ ইকুয়াল টু জিরো। সীমাবদ্ধজনিত বলের অপ্রকৃত কাজের পরিমাণ তাহলে কত হবে? কাজের পরিমাণ ডেল ডব্লিউ আমরা দিলাম, তাহলে বল ইন্টু সরণ। কাজ মানে কি? বল ইন্টু সরণ। তাহলে বল এখানে দুইটা বস্তুকণার ক্ষেত্রে প্রথম বস্তুকণা এফ ওয়ান প্রাইম ডট মানে আমরা ধরে নিয়েছিলাম যে অপ্রকৃত সরণ কত প্রথম বস্তুকণার জন্য? ডেল আর ওয়ান। তাহলে এফ ওয়ান প্রাইম ডট ডেল আর ওয়ান প্লাস দ্বিতীয় বস্তুকণার ক্ষেত্রে হবে এফ টু প্রাইম ডট ডেল আর টু। এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, দেখো মানগুলো বসিয়ে দিই, যদি এফ ওয়ানের মানে প্রথম বস্তুকণার ক্ষেত্রে এফ ওয়ান প্রাইমের মান আমরা নেগেটিভ ধরি, দেখো নেগেটিভ ধরি, তাহলে দ্বিতীয়টা কী হবে? অবশ্যই পজিটিভ হবে। আমরা বলছি দুইটা বল সমান এবং বিপরীতমুখী। তাহলে মাইনাস কে ইন্টু আর ওয়ান মাইনাস আর টু ডট ডেল আর ওয়ান প্লাস এখানে এফ টু প্রাইমের মান বসিয়ে দিলে কে ইন্টু আর ওয়ান মাইনাস আর টু ইন্টু ডেল আর টু। তাহলে দেখো আমরা আর ওয়ান মাইনাস আর টু এখানে যে ডিসপ্লেসমেন্টটা আছে এটা আমরা কমন নিলে তাহলে কি হয়? মাইনাস কে ইন্টু আর ওয়ান মাইনাস আর টু ইন্টু ডেল আর ওয়ান মাইনাস ডেল আর টু। অতএব আমরা এখানে দেখতেছি যে ডেল আর ওয়ান মাইনাস ডেল আর টু ইন্টু কে ইন্টু আর ওয়ান মাইনাস আর টু। তাহলে দেখো উপরের সমীকরণ থেকে আমরা যদি লিখি যে আর ওয়ান এর আগের যে সমীকরণটা ছিল আর ওয়ান ইন্টু আর টু, আর ওয়ান মাইনাস আর টু ইন্টু ডেল আর ওয়ান মাইনাস ডেল আর টু সমান কত? জিরো। তাহলে এই মানটা আমরা কি টোটালি জিরো বসিয়ে দিতে পারি। তো তাহলে টোটাল কাজটা কত হলো? কাজের পরিমাণ জিরো হবে। তাহলে দেখো আমরা প্রথমেই দেখিয়েছিলাম এলেমবার্টসের যে নীতি সেটা হলো যে সীমাবদ্ধজনিত বলের দ্বারা সম্পন্ন অপ্রকৃত কাজের পরিমাণ শূন্য। তাহলে অপ্রকৃত কাজের পরিমাণ এখানে কি হলো? দেখো ডেল ডব্লিউ অপ্রকৃত কাজ সীমাবদ্ধ বলের দ্বারা এটা বোঝানো হয়েছে। তাহলে এটি এলেমবার্টস নীতির গাণিতিক প্রমাণ। আশা করি বুঝতেছো। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা, ইনশাল্লাহ আরও বিস্তারিত আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব।
এখন আমরা পড়ব ডি এলেমবার্টসের নীতি হতে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ প্রতিপাদন। ডি এলেমবার্টের নীতি হতে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ প্রতিপাদন। তো আমরা ডি এলেমবার্টসের নীতি থেকে আমরা জানি এফ আই মাইনাস পি আই ডট ইন্টু ডেল আর আই ইজ ইকুয়াল টু 0। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে স্থানাঙ্কের রূপান্তর এর সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা পেয়েছিলাম গত ক্লাসে, ওই সমীকরণ অনুযায়ী আর আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আর আই ব্র্যাকেট আর আই বলতে এখানে তোমার Q1 Q2 Q3 ডট 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 কিউ আর স্থানাঙ্ককে বোঝানো হয়েছে ইন্টু এখানে টি, মানে আমরা এটাকে ব্যাখ্যা করতে হলে টিটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ সময়ের মাধ্যমে আমরা কি করব, স্থানাঙ্ককে ব্যাখ্যা করব। অর্থাৎ ডি এলেমবার্টসের নীতি হতে ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ প্রতিপাদের জন্য আমাদের টি প্রয়োজন হবে। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে একটা সময়ের পর এটা কি স্মরণ ঘটবে, তাই না? তাহলে সময়টাকে আমরা নিয়ে আসব স্থানাঙ্কের যে রূপান্তর সমীকরণের এখানে টি থাকবে। তাহলে ডি আর আই আমরা যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো পরে সমীকরণটা কী হবে, ডি আর আই ডিভাইডেড বাই ডিটি সমান ডেল আর আই ডিভাইডেড বাই ডেল Q1 ডেল উপরে ডি Q1 ডিভাইডেড বাই ডিটি। আমরা এটা কী করতে পারি, লিখতে পারি, অর্থাৎ ডেল Q1 ইজ ইকুয়াল টু ডি Q1। সো এটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে কি হবে, ডেল আর আই ডিভাইডেড বাই ডেল টি থাকবে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে। সো আমরা লিখতে পারি একইভাবে Q2-র ক্ষেত্রে যতগুলো স্থানাঙ্ক এখানে দেওয়া থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। তারপর লাস্ট কি হবে, টি এর ক্ষেত্রে আমরা ডেল টি, দেখো টি এর সাপেক্ষে যেহেতু করতেছি তাহলে এখানে কি হবে, ডেল আর ওয়ান, দেখো ডেল আর ওয়ান ডিভাইডেড বাই ডেল টি ডিটি ডিভাইডেড বাই ডিটি। ক্লিয়ার? সো ভি আই ইজ ইকুয়াল টু ডি আর আই ডিভাইডেড বাই ডিটি সমান আমরা ভি আই লিখতে পারি সামেশন অফ জে ইজ ইকুয়াল টু ডেল আর ওয়ান ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু আমরা ডেল কিউ ডিভাইডেড ডেল টি, মানে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমরা ডি ভাগ ডিটি যদি না লিখি তাহলে কিউ ডট দিলেই ডি ভাগ ডিটি বোঝানো হবে, প্লাস ডেল আর আই ডিভাইডেড বাই ডেল টি। আমরা এখানে 1 2 3-কে আমরা সামেশন অফ জে এর মধ্যে নিয়ে এসেছি। আচ্ছা, পুনরায় আমরা লিখতে পারি অপ্রকৃত সরণের সংজ্ঞা অনুসারে ডেল আর আই ইজ টু সামেশন অফ জে ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু ডেল কিউ জে। এখানে জেটা হলো জেতম বস্তুকণা, হ্যাঁ, এবং আইটা হলো আইতম বস্তুকণা বোঝানো হয়। অর্থাৎ জেতম বস্তুকণার উপর যখন আইতম বস্তুকণার ফোর্স মানে সংঘর্ষ হবে, একটা বলে আঘাত করবে, তখনই আমরা এই গতিময় সিস্টেমটা পাবো, যেটার উপর বেস করে আমরা ডি এলেমবার্টসের সমীকরণ, ল্যাগ্রাঞ্জের সমীকরণ এগুলো বের করতে পারি। তাহলে 1 নং সমীকরণ থেকে লেখা যায়, 1 নং সমীকরণ দেখো এফ আই মাইনাস পি আই ডট, এখানে 1 নং সমীকরণে আমরা ডেল আর এর মানটা বসিয়ে দেব, বসালে এই সমীকরণটা আসবে, এটা আমরা দেব 4 নং সমীকরণ। আমরা বাম পাশে নিয়ে আসি, ডান পাশে যেটা আছে বাম পাশে না, অর্থাৎ আমরা গুণ করে দেব, অর্থাৎ দেখো এফ আই ইন্টু যেটা আছে সামেশন অফ জে ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু ডেলটা কিউ জে মাইনাস, দেখো মাইনাস আছে পি আই ডট, এর সাথে গুণ করে দিলে 4 নং সমীকরণটা পেয়ে যাব। তাহলে আবার সাধারণ বল অর্থাৎ জেনারেল যে ফোর্সটা আমরা প্রয়োগ করি, বাইরে থেকে উদ্বুদ্ধ বল, অন্য অন্য আরোপিত বল এখানে জেনারেলাইজড বল হিসেবে কাউন্ট হবে। তাহলে জেনারেলাইজড বলের সংজ্ঞা অনুসারে এই কিউ, ক্যাপিটাল কিউ যে সামেশন অফ আই এফ আই ডট ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে। সো এখানে সামেশন অফ কিউ জে যেহেতু আছে, সামেশন অফ কী হবে, জে হবে এখানে,
তো অতএব আমরা 4 নং সমীকরণ এর মানটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ মানটা যেখানে সামেশন অফ এফ ইন্টু ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে আছে, সেখানে আমরা শুধু কিউ জে বসাতে পারি। তাহলে মানটা বসিয়ে দিই, কিউ সামেশন অফ জে কিউ জে ডট ডেল কিউ জে মাইনাস যা আছে তাই লিখে আমরা 5 নং সমীকরণ দিই। দেখো 5 নং সমীকরণের সর্বশেষ অংশটা সামেশন অফ আই জে, এখানে আই জে দুইটাই কণা আছে, পি আই ডট ইন্টু ডেল আর আই ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু ডেল কিউ জে ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 নং সমীকরণে সর্বশেষ অংশ এটা। এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো আমরা পি আই ডটের পরিবর্তে এম আই, প্রথমেই দেখো এম আই আর আই ডাবল ডট বসা দেবে, মানে পি আই মানে কি এখানে ভর বেগ, তাহলে ভর এখানে এম আই হলো ভর, আর ভর বেগের উপরে যেহেতু ডট আছে তাহলে এখানে কি হবে, ব্যাগ যদি বি ডট আর ডট হয় তাহলে আগেই আরেকটা ডট ছিল, একবার ডেরিভেশন ছিল, তাহলে এখন কয়বার হবে, 2বার ডেরিভেটিভ বোঝানো হয়েছে এখানে। তো ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে যা আছে এখানে তাই লিখব। এখন দেখো ডি ভাগ ডিটি আমরা যদি নিয়ে আসি, এখানে 2বার ডেরিভেটিভ, আমরা টি এর সাপেক্ষে 2বার ডেরিভেটিভ মানে কি, ডেল আর আই ডাবল ডট মানে 2বার ডেরিভেটিভ, তাহলে আমরা একটা টি এর একটা ডেরিভেটিভ দ্বারা যদি আমরা পুরোটাকে ইউভির সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে দেখো ডি ভাগ ডিটি এম আই আর আই ডট ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে, মাইনাস কি আসবে আর আই। দেখো আমরা প্রথমে কাকে করলাম, এম আই আর আই ডট কি করলাম, এখন একইভাবে কাকে করব, এম আই আর আই ডট বাইরে থাকবে, এখন অন্তরীকরণ করব ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে কে। তাহলে ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি আসবে, দেখো ডি ভাগ ডিটি ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু যেটা ছিল উপরে ডেল কিউ জে। ঠিক আছে, তো এখানে দেখো এরপরের লাইনটা সেমই আছে, অর্থাৎ আর আই ডটের পরিবর্তে আমরা ভি বসিয়ে দিয়েছি, আর তেমন কোনো পরিবর্তন এখানে নেই। তাহলে এটা আমরা 6 নং সমীকরণ দেব। আবার যদি লিখি, দেখো ডি ভাগ ডিটি ডেল আর আই ডেল কিউ জে কে আমরা কি, ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে কে আমরা কি লিখতে পারি, দেখো যদি ডেল টির সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি এখানে ডেল আর আইকে, তাহলে আমরা এখানে ডেল ভি আই ডিভাইডেড বাই ডেল কিউ জে পাবো। অর্থাৎ 2 নং সমীকরণকে আবার দেখো 2 নংয়ে কি ছিল, এই যে 2 নংয়ে ছিল ভি আই এর মান সামেশন অফ জে ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু কিউ জে ডট প্লাস ডেল আর আই ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এটাকে ওই 2 নং সমীকরণকে যদি আমরা কিউ জে দ্বারা অন্তরীকরণ করি তাহলে কি পাই, দেখো ডেল ভি আই ডিভাইডেড বাই ডেল কিউ জে সমান ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ আই। তাহলে এটা আমরা 8 নং সমীকরণ দিই। 7 নং এবং 8 নং সমীকরণের মান আমরা 6 নং সমীকরণে যদি বসাই, দেখো বসালে কি আসে, 6 নং সমীকরণে ডান পাশে বসিয়ে দেই, এখানে এম আই ভি আই দেখো ডট ডেল বি আই ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে মাইনাস এম আই বি আই ডট ডেল ভি আই ডিভাইডেড বাই ডেল কিউ জে। অর্থাৎ এখানে আমরা ডেল আর আই ডেল কিউ জের পরিবর্তে আমরা কি বসিয়েছি, ডেল ভি আই ইন্টু ডিভাইডেড বাই ডেল কিউ জে। আর কি পরিবর্তন আছে, দেখো ডি বাই ডিটি ডেল আর আই ডেল কিউ জের পরিবর্তে এই যে প্রথমে যেটা ছিল ডি বাই ডিটি
ডেল আর আই ডেল কিউজের পরিবর্তে আমরা লিখেছি কি ডেল ভিআই ডিভাইডেড বাই ডেল কিউ জে ডট। তাহলে দেখো আমরা এই যে এই সমীকরণের ডান পাশে ডি ভাগ ডিটি আছে, ডেল আমরা ইচ্ছা করলে ডেল ডিভাইডেড বাই ডেল কিউ যে ডটটা যদি আমরা সামনে সামেশন মানে অন্তরীকরণ করি, ডেল যে ডটের সাপেক্ষে হাফ এম বি স্কোয়ারকে অন্তরীকরণ করলে উপরের তোমরা করে দেখবা উপরে যে সমীকরণ আছে ডান পাশের প্রথম অংশটা আসবে। অর্থাৎ দেখো যদি আমরা এম আইটা কি এখানে ধ্রুবক, তাহলে টুটা সামনে আসবে, ভিআই থেকে 1 বিয়োগ হবে, শুধু ভিআই থাকবে। দেখো এম আই ভিআই প্রথম অংশ চলে আসছে। যেহেতু এটা কি কিউ যে এর কোনো কি নয়, পার্ট নয় বা ভেরিয়েবল নয়, এই কারণে এটাকে আবার কি মানে এটা ধ্রুব নয়, বাট কিউ জেও নয়, কিন্তু কিউ জে এর ভেরিয়েবল, ঠিক আছে, বা কিউ জে এর ফাংশন বা ভিআই ফাংশন অফ দ্য কিউ জে। সো আমরা কি লিখতে পারি তখন ডেল ভি বা ডেল কিউ জে ডট আসবে। সো আমরা এইভাবে লিখতে পারি। একইভাবে দ্বিতীয় অংশটাও লিখতে পারি। দেখো ডেল ভাগ ডেল কিউ জে সামেশন অফ হাফ এম বি স্কোয়ার আর ইন্টু ডেল কিউ জে। তাহলে দেখো এটা আমরা 9 নং সমীকরণ দিলাম। 9 নং সমীকরণ ও 5 নং যে সমীকরণ, আমরা 5 নং সমীকরণের দ্বিতীয় অংশটাই তো পিআই ডট বের করলাম আর কি, দ্বিতীয় অংশটাই ডেরিভেশন করে এতটুকু করে আমরা বের করলাম। তো দ্বিতীয় অংশে আমরা যদি এই দুই সমীকরণ থেকে পাই, অর্থাৎ দ্বিতীয় অংশে পিআই ডট ইন্টু ডেল কিউআই ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু ডেল কিউ জে এর মান বসিয়ে দিলে আমরা এই সমীকরণটা পাবো। ঠিক আছে, তো যেখানে হাফ এম বি স্কোয়ার হলো তোমার গতিশক্তি, কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে হাফ এম বি স্কোয়ারের পরিবর্তে আমরা টি যদি বসিয়ে যাই, উপরের সমীকরণ আসবে সামেশন অফ জে ডি ভাগ ডিটি ডেল টি ডিভাইডেড বাই ডেল জে কিউ ডট মাইনাস ডেল কিউ ডিভাইডেড বাই ডেল কিউ জে মাইনাস কিউ জে ইন্টু ডেল কিউ জে ইজ ইকুয়াল টু 0। যেহেতু অবরোধগুলো হলনমীয়, সেহেতু কিউ জে সকলেই এই কিউ জে সব মানে এই গতিময় সিস্টেমে সব কিউ জে পরস্পর নিরপেক্ষ থাকবে। অতএব এই সমীকরণ সার্থক করতে হলে আমাদের এই নিম্নের সমীকরণটা প্রয়োজন, অর্থাৎ ডি ভাগ ডিটি ডেল টি ডিভাইডেড বা ডেল কিউ জে উপরের সমীকরণ থেকে লিখলাম ডেল কিউ জে ডট মাইনাস ডেল টি ডিভাইডেড বাই ডেল কিউ জে ইজ ইকুয়াল টু কিউ জে। অর্থাৎ আমরা এটা কী করলাম, ক্যাপিটাল ডেল কিউ জেকে আমরা সামনে নিয়ে গেলাম, যেহেতু কিউ জে পরস্পর নিরপেক্ষ। সো এই উপরের সমীকরণ থেকে এই সমীকরণ লেখা যায়, যেখানে জে এর মান 1 2 3 4 ডট 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 n পর্যন্ত। তো এই যে এই সমীকরণটা আমরা পেয়েছি, এটি মূলত এই ডিএলএমবার্ট সমীকরণ থেকে প্রাপ্ত ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। তো আমরা আশা করি এই জিনিসগুলো, এই লেকচারটা ভালোভাবে দেখবে এবং বারবার লিখবে। ঠিক আছে, এই সমীকরণগুলো যদি না লিখো পরীক্ষা হয়তো বা ভালোভাবে লিখতে পারবে না। সো বারবার প্র্যাকটিস করতে হবে লেখার মাধ্যমে, এবং আমি যেভাবে বুঝালাম এভাবে, এবং ক্লাসেও আমি এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা অবশ্যই একটু ভালোভাবে এই লেকচারটা দেখবে, এবং যদি কোনো সমীকরণ ভেঙে সমাধান করতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। আমি প্রয়োজনে এটা আরও ইজিলি লিখে তোমাদের আপলোড করে দেবো, তোমরা সহজে দেখে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা আমার লেকচারটি বুঝতে পেরেছো। তো তোমরা ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।